মুসল্লিদের আগমনে মুখর টঙ্গীর তুরাগ তীর। কাল আম্বয়ানে ইজতেমা শুরু, দুপক্ষের দ্বন্দ্বের অবসান চায় সাধারণ মানুষ। প্রত্যেকটা আল্লাহর বান্দা নবীর উম্মত এই কাজের জিম্মাদারি নিয়ে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। বিভেদ আমরা কোনো কিছু দেখি না, বা বিভেদ আমাদের অন্তরও নেই। আমরা এই যে এখানে ঈমান আমলের জন্য আখেরাতে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা কবরে যেতে পারি, এটা আমাদের মেইন উদ্দেশ্য। দুপক্ষের স্থান বদলের দিনটিকে ঘিরে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কোনো রকম গুজবে কেউ কান দেবেন না। শান্তিপূর্ণভাবে যাতে করে এই 4 দিন অনুষ্ঠিত হতে পারে সেই প্রচেষ্টা নেবেন। মাঠ প্রস্থান এবং মাঠে প্রবেশ এটা যেন সুষ্ঠুভাবে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমান্তে জন্ম নেওয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের বহরমপুরবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। সেন্ট মার্টিনকে আবারও মিয়ানমারের মানচিত্রে দেখানোয় বাংলাদেশের তীব্র প্রতিবাদ। আগামীকালের মধ্যে সংশোধনের প্রতিশ্রুতি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ৬৮ বিএনপি প্রার্থীর মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। চাকচিক্যপূর্ণ বেসরকারি হাসপাতালেও মিলছে না সুচিকিৎসা। হয়রানির কারণে রোগীরা বিদেশমুখী, হাসপাতালে মৃত্যু তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। মারাত্মক দূষণের কর্মফুলি কলকারখানা আর ময়লা আবর্জনা। কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। দুপক্ষকে ধৈর্যের সঙ্গে ইজতেমা সম্পন্ন করার আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তাবলিগ জামাতের দুপক্ষের স্থান বদলের দিনটিতে বিশেষ তৎপরতা থাকবে। দ্বন্দ্ব, সংঘাত, দুই পক্ষের মুখোমুখি অবস্থান সব মিলিয়ে এবছর অনেকটা অনিশ্চিত ছিল বিশ্ব ইজতেমার আয়োজন। পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে 15 থেকে 18 ফেব্রুয়ারি টানা 4 দিন আলাদাভাবে ইজতেমা পরিচালনায় সম্মত হয় দুপক্ষ। এর মধ্যে প্রথম 2 দিন ইজতেমার মাঠে থাকবেন মাওলানা জুবাইরের অনুসারীরা এবং শেষ 2 দিন মাওলানা সাদের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। শর্ত অনুযায়ী প্যান্ডেল তৈরি সহ যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রমে একসঙ্গেই কাজ করার কথা থাকলেও বুধবার পর্যন্ত মাঠে দেখা যায়নি সাতপন্থীদের। অন্যদিকে সরকারের বেঁধে দেওয়ার সময়ের একদিন আগে বৃহস্পতিবার থেকেই নানা আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে জুবাইরপন্থীরা। তবে এই বিভেদের অবসান চান সাধারণ মুসল্লিরা। এখানে বিভেদ বলতে কোনো জিনিস নাই, এবং এখানে যারা আছে এদের ভিতরে মুসল্লিদের ভিতরে বিভেদ বলে আমাদের কোনো জিনিস কোথাও আমরা আলোচনা পাই নাই, এবং কেউ কোনো আলোচনাও করতেছে না। বিভেদ আমরা কোনো কিছু দেখি না, বা বিভেদ আমাদের অন্তরও নেই। আমরা এই যে এখানে ঈমান আমলের জন্য উম্মতি মুহাম্মদি কিভাবে আল্লাহ তাআলা এবং রাসূলের আদর্শের উপরে দুনিয়াতে দিন যাপন করতে পারি, আখেরাতে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা কবরে যেতে পারি, এটা আমাদের মেইন উদ্দেশ্য। এখানে সবাই কাজ করেছে, কে কাজ করেছে না করেছে এটা তো আমরা জানি না। তবে প্রত্যেকটা আল্লাহর বান্দা নবীর উম্মত এই কাজের জিম্মাদারি নিয়ে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব মহাপরিচালক। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, দুই পক্ষের স্থান বদলের দিনটিকে ঘিরে বিশেষ নজরদারি থাকবে। মাঠ প্রস্থান এবং মাঠে প্রবেশ এটা যেন সুষ্ঠুভাবে হয়, সেটির কারণে এই দুই পক্ষের ভিতরে 10 পয়েন্টের একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে। সেখানে এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে। এ ব্যাপারে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা আছে। তারা সবাই সর্বোচ্চ সহিষ্ণুতা, সর্বোচ্চ ধৈর্য, বিভেদ বিসম্বাদকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে যাতে করে এই 4 দিন অনুষ্ঠিত হতে পারে সেই প্রচেষ্টা নেবেন। সাদা পোশাকে থাকবো অথবা ইউনিফর্মে থাকবো, কিন্তু কোনো রকম গুজবে কেউ কান দেবেন না। ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী।
অহরহ বিএসএফ এর হাতে প্রাণ দিতে হয় সীমান্তবর্তী মানুষদের। এবার বিজিবির সদস্যদের এলোপাতারি গুলিতে ঠাকুরগাঁওয়ে 3 জনের মৃত্যুতে যেন প্রতিষ্ঠা পেল সীমান্তে জন্ম নেয়াই অপরাধ। কিন্তু চোরাচালানকারী অপবাদ নিয়ে মৃত্যু মেনে নিতে রাজি নন নিহতদের স্বজনরা। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। চোরাপথে সীমান্ত পার করে আনা গরু দাবি করে বেতনা বিওপির 10 কিলোমিটার ভেতরের বহরমপুর গ্রামের মানুষের গরু কেড়ে নেয়ার সময় প্রতিবাদী মানুষের উপর নির্বিচার গুলি বর্ষণ করে বিজিবি। এতে নিহত 3 জনের একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, একজন শিক্ষক, আরেকজন গা গতরে খাটা কৃষক। কিন্তু নির্দয় হত্যাকাণ্ডের পর তাদের সবাইকে চোরা কারবারি বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে। তবে এই অপবাদ মেনে নিতে রাজি নন নিহতের আত্মীয় অনাত্মীয়রাও। উনি বলছে যে আমার বাড়ি গরু আমি মেয়ের জন্য বিক্রি করব। ওরা কেউ কথা মানে না মানে পারমিট ওরা হাতের থেকে নিয়ে কাগজ চিরে ফেলাছে। একটা গুলি করার পরেই সাথে সাথে নালাটা ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এইভাবে গুলি করছে 4 জন মিলে একসাথে। 10 কিলোমিটার দূরের গ্রামে চোরাচালানের গরু ধরতে এসে বিজিবি সদস্যরা প্রমাণ করেছেন গরুগুলো সীমান্ত অতিক্রম করে আসে তাদেরই ব্যর্থতায়। নিজেদের দায় নিরীহ গ্রামবাসীর ঘাড়ে চাপানোর এই চেষ্টা দুঃখজনক বলে মনে করেন সীমান্ত গ্রামের মানুষেরা। সীমান্তে যারা বাস করে তারা খেটে খাওয়া মানুষ, তারা কোনোদিন এইভাবে করে না। এই এলাকার মানুষ চোরাকারী না, ওরা আসে না এগুলা সাজানো কিছু কথা বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। মৃত্যু বেদনার, কিন্তু গরু চোরা কারবারির অপবাদ নিয়ে একজন শিক্ষক নবাবের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। ঘটনার দুদিন পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হতাহতদের চোরা কারবারি হিসেবে প্রমাণের চেষ্টা করছে বিজিবি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে এমন কথাই বলেন বিজিবির কর্মকর্তা। আমরা সবকিছু যাচাই করছি, অবশ্যই কেউ যদি এর জন্য কোনো দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে আক্রমণটা হয়েছে এটা একদম সম্পূর্ণরূপেই পূর্ব পরিকল্পিত। অবশ্য স্থানীয় সংসদ সদস্য কাউকে রাম রাজত্ব কায়েম করতে দেয়া হবে না উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসের বাণী শোনান। আমিও কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি এবং আমি আশ্বস্ত হয়েছি যে এটার ন্যায্য বিচার হবে। গত মঙ্গলবার চোরাচালানের গরু সন্দেহে বিজিবি হাট লাগোয়া হুকুম আলীর বাড়ি থেকে গরু নিয়ে যাবার সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষে এক পর্যায়ে বিজিবি গুলি বর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। রতন সরকার, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সেন্ট মার্টিন দ্বীপ আবারও নিজেদের মানচিত্রে দেখানোয় মিয়ানমারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ। দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদ জানানোর পর আগামীকালের মধ্যে এ ভুল সংশোধনেরও প্রতিশ্রুতি দিয়েছে নাইপিদো। বারবার এ ধরনের ভুলকে ইচ্ছাকৃত বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গত 1.5 বছরে 7 লাখ রোহিঙ্গাকে এদেশে পাঠিয়েই ক্ষান্ত হয়নি মিয়ানমার। দফায় দফায় আকাশসীমা লঙ্ঘন, সীমান্তে শূন্যরেখায় বোমা পুঁতে রাখা ও ফাঁকা গুলি ছোড়ার পর এবারে দ্বিতীয়বারের মতো সরকারি ওয়েবসাইটে বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিজেদের বলে দাবি করেছে দেশটি। গত বছরের অক্টোবরে প্রথম দফায় এ বিষয়ে বাংলাদেশ প্রতিবাদ জানানোর পর কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি আবারও সেন্ট মার্টিনকে মানচিত্রে দেখায় দেশটি। আবারও তাই তলব করা হয় ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিন্ট খোয়েকে। বিকেল 3টার কিছুক্ষণ পর তিনি মন্ত্রণালয়ের অতিথি কক্ষে অবস্থান নিলেও নিজের মুখ দেখাতে নারাজ। সারাক্ষণ ক্যামেরাকে পিঠ দেখানো রাষ্ট্রদূতকে নিতে পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এলেও বিরক্তি প্রকাশ করেন তিনি। অনেকটা দৌড়েই লিফটের কাছে গিয়ে দ্রুত বাটন টিপতে থাকেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে দ্রুত শুধরে নেওয়া হবে বলে জানান মিয়ানমারের কর্মকর্তা। নিশ্চয়তা দেওয়ার পরেও কেন এই ধরনের ঘটনা আবার ঘটলো সেই বিষয়টা আমরা জানতে চাই। তারা আমাদেরকে বলেছে যে এটা কেন ঘটেছে, তারা এই বিষয়টা দেখবে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আগামীকাল তাদের ওয়ার্কিং ডে, আগামীকালের মধ্যে তারা এটা রেকটিফাই করার ব্যবস্থা নেবে। বারবার মিয়ানমারের এই ধরনের ভুলকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ধরনের হাস্যকর দাবি তারা কখনো করেনি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন বাংলাদেশের সঙ্গে এক ধরনের উত্তেজনা তৈরি করে একটা দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরো অবনতির জায়গাতে নিয়ে যাওয়া। গত 2 মাসে পঞ্চমবারের মতো তলব হওয়া মিয়ানমারের রাষ্ট্রদূত এবারও গণমাধ্যমে কথা বলেননি। অনেকটা দৌড়েই তিনি গাড়িতে উঠেন, এড়িয়ে যান সংবাদকর্মীদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সকাল 8:30টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানগণ। আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন তিনি। 17 থেকে 19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেখানে শ্রম বাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য 2টি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন 12টি আসনের বিএনপির প্রার্থীরা। এ নিয়ে এখন পর্যন্ত 74 প্রার্থী মামলা করলেন। আজ সকালে বিএনপির প্রার্থীরা হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে এসব মামলা দায়ের করেন। নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন অনিয়মের বিষয়ে মামলার নথিতে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী বলেন, বিভিন্ন অনিয়মের নথি হাতে পেতে সময় লাগায় মামলা দায়ের করতে বেশি সময় লেগেছে। এরই মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। বিএনপি প্রার্থীদের মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডক্টর কামাল হোসেনের নাম উচ্চারিত হয় প্রধান বিচারপতি হিসাবে, তো সেটা কি গণশুনানি? সেটা তো গণতামাশা হয়ে যাবে। আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত হয়। তাদের সামনে নালিশার মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এইসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হলো তাদের উদ্দেশ্য। মামলা হচ্ছে, অসুবিধে কি? মামলা তো তারা করবেই, আর মামলা হলে মামলা আমরা ফেস করব। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হাসান সাফায়েত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, এখন থেকে প্রায় 40 থেকে 45 মিনিট আগে আমরা যতটুকু শুনেছি যে রাজধানীর কলেজ গেটে সোহরাওয়ার্দী যে হসপিটালটি রয়েছে সেইখানে মূলত আগুন লেগেছে, এবং আমরা যতটুকু খোঁজ পেয়েছি এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং প্রত্যক্ষদর্শীর মাধ্যমে যতটুকু আমরা খবর পেয়েছি, যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারছি না, ভেতরে ফায়ার সার্ভিস কাজ করছে, এখন থেকে প্রায় 40 থেকে 45 মিনিট আগে এই মূল যে হসপিটালের যে মূল ভবন রয়েছে বহির্বিভাগ, তার ভেতরে যে 2টি ওয়ার্ড একটি ওয়ার্ডে মূলত আগুনের সূত্রপাত ঘটেছে শর্ট সার্কিটের মাধ্যমে। তো এর মাধ্যমে পরে আরেকটি ওয়ার্ডেও এটা ছড়িয়ে পড়ে। তো আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে কিছু জানতে পেরেছি। বাকি আমরা একটু আগে কথা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, উনি নিজেও এখানে ছুটে এসেছেন এবং উনি আমাদেরকে জানিয়েছেন যেটা যে উনি ফায়ার সার্ভিসের মাধ্যমে যখন খবর পান তারপরে পরই কিন্তু হসপিটালে ছুটে আসেন। তো আমরা এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন, যে হসপিটালের ভেতর থেকে সমস্ত রোগীদেরকে কিন্তু বের করে আনা হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত কোনো হতাহতের সুস্পষ্ট কোনো খবর পাইনি। আর বেশিরভাগ রোগী কিন্তু হসপিটালের বাইরে, যারা বেশি ঝুঁকিপূর্ণ তাদেরকে অ্যাম্বুলেন্সে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং অন্যান্য সাধারণ যেসব রোগী রয়েছেন তারা কিন্তু হসপিটালের বাইরে বারান্দায় এবং হাসপাতালের সামনে যে খালি জায়গাটি রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে। এবং যেহেতু ভেতরে ফায়ার সার্ভিস কাজ করছেন সে কারণে আমরা ভেতরে ঢুকতে পারছি না, এজন্য বিস্তারিত তথ্য ওইভাবে আমরা এখনো পাইনি। তবে এখানকার যারা আছেন রোগীর স্বজনরা বেশ উৎকণ্ঠার সঙ্গে কিন্তু এখানে রয়েছেন, কারণ রোগীর স্বজন যারা বাইরে আছেন তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। তো ভেতরে আসলে কি পরিস্থিতি আছে বা হচ্ছে আমরা এখনো পুরোপুরি জানতে পারিনি। তবে এতটুকু আমরা নিশ্চিত হয়েছি যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণের দিকে রয়েছে এবং বাইরে থেকে আমরা হালকা ধোঁয়া পাচ্ছি। ভেতরে কি অবস্থা রয়েছে যেহেতু আমরা ঢুকতে পারছি না সেজন্য আমরা জানতে পারছি না। আরেকটি বিষয়, স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে এখানে ছিলেন অনেকক্ষণ ধরে এবং আগুন লাগার কিছুক্ষণের মধ্যে উনি পার্লামেন্টে ছিলেন, মূলত সংসদে অধিবেশন চলছিল, সেখান থেকে উনি
সংসদ অধিবেশন উনি শেষ না করেই কিন্তু দ্রুত ছুটে আসেন এবং আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্যমন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছিলেন বিষয়গুলো, যাতে পরবর্তীতে কোনো ধরনের কাজে কোনো ধরনের সমস্যা না হয়। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে শুরুতে যে উৎকণ্ঠা ছিল সেটা কিছুটা হলেও এখন কমেছে। তারপরে আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, যে তারা একটু জানতে চাই তাদের কাছে কি অবস্থা। আমরা একটু আমি এখানকার যারা একজন এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তারা আমাদেরকে একজন এক এক রকম তথ্য দিচ্ছেন, তো যে কারণে আমরা কিন্তু সুস্পষ্ট করে কোনো তথ্য পাচ্ছি না। তো এই ছিল মূলত সোহরাওয়ার্দী হাসপাতালে আমাদের আগুন লাগা সর্বশেষ। এরপরে বিস্তারিত আমরা জানতে পারলে আপনাদেরকে জানাবো। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সে খবর জানাতে আমাদের সঙ্গে হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান শাফায়েত। 5 তারা হোটেলের মতো সেবা দিলেও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছে না স্বনামধন্য কিছু বেসরকারি হাসপাতাল। ভুল চিকিৎসায় হয়রানি রোগীদের তাই বিদেশমুখী করছে। এ অবস্থায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিরীক্ষা ও হাসপাতালে মৃত্যুর তদন্তের তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ আশরাফুলের ছবিতে দেখুন মোজাহিদ শুভর রিপোর্ট। হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুসজ্জায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও বার্তাটিতে বলা হচ্ছে নাসির উদ্দিনের কথা। লিভারের জটিলতায় দীর্ঘদিন ভুগে পার্শ্ববর্তী দেশের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন। হঠাৎ অস্বস্তি বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ভর্তির পাশাপাশি ভয় দেখিয়ে ডায়ালাইসিস করতে বাধ্য করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, ডায়ালাইসিসের সময় সিভিয়ার ব্রেন স্ট্রোক করে এখন কাউকেই চিনতে পারছেন না তিনি। সিটি স্ক্যান ও নিউরোলজি চিকিৎসককে দেখাতে চাইলেও রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মোসাদ্দেক আহমেদ। দ্রুত হার্টবিট ফল করছে কেন? উনি বললেন মনে হয় মেশিনের কোনো সমস্যা থাকতে পারে। পেশেন্টদের এরকম হয়, আপনি একটা কাজ করেন, বাসায় নিয়ে যান, তারপর দিল্লিতে নিয়ে যাবেন, ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সময় টিভির পরিচয় পাবার পর আর ফোন ধরেননি তিনি। ক্যামেরায় এখনই কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটা আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দিতে পারি না, এটা মেডিকেল ম্যাটার, এটা সময় লাগবে। আর ওই পেশেন্ট আমাদের কন্ট্রোলই আছে, কাজে আপনারা ওয়েট করেন। এটা একটা কমিটি করে দেওয়া হয়েছে, রিপোর্টটা যাবে পিএম এর কাছে। সরকারি বেসরকারি হাসপাতালে বারবার ঘটতে থাকা এসব ঘটনায় চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে। তাকে যেখানে শুধু যে ভুল চিকিৎসা তা না, একটা নবজাতক শিশুকে যেভাবে যে ধরনের ট্রিটমেন্ট বা যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে, এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল। আপনি একটু আসেন, আমার বাচ্চার অক্সিজেন দেন, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, আমার বাচ্চাটা ফেরত চাই। গোপালায় মারা গেছে আমার সন্তান। ভুল চিকিৎসা রোধে প্রথম থেকেই অপচিকিৎসা বন্ধে সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের। ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখছেন সেটাকে স্যাম্পলিং দেখা দরকার আছে। হাসপাতালে রোগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে, সে দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে। অপারেশন হয়েছে, এই অপারেশনটা দরকার ছিল কিনা, অপারেশনের পরে যত্ন হয়েছে কিনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যদি আমাদের তদন্তে ধরা পড়ে তখন আমরা সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা ব্যক্তির বিরুদ্ধে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি। বিভিন্ন গবেষণা বলছে চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসায় বিগত 5 বছরে মৃত্যুর শিকার হয়েছেন 500-র বেশি মানুষ, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নামি দামি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতালে এই ধরনের ঘটনা অহরহ ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণের তেমন কোনো নজির নেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আশপাশের নদীগুলোকে দখলমুক্ত করতে দফায় দফায় চলছে বিআইডব্লিউটি এর অভিযান। তৃতীয় দফার শেষ দিনেও বহু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে সংসদে নৌ প্রতিমন্ত্রী বললেন, প্রভাব খাটানোর যত চেষ্টাই করা হোক না কেন নদী দখলমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। নদীর সীমানায় অবৈধভাবে গড়ে ওঠা এই বহুতল ভবনটিকে পুঁজি করে সরকারি ব্যাংক থেকেও নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। বিআইডব্লিউটি এর 9ম দিনের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো ভবনটিকে। হাজারীবাগে বুড়িগঙ্গার পাড় ঘেঁষা কাঁচা পাকা বহু অবৈধ স্থাপনাই এভাবে ভেঙে দেয়া হয়েছে। ভবন মালিকরা নানাভাবে আপত্তি জানালেও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করলেন। নদীর পানিগুলো দূষিত হয়ে গেছে, রোগ বালাই ছড়াইতেছে পানি দিয়ে। যদি খালটা করে, নদীটা খনন করে, তার পানি ভালো আসবে, জনগণের সুবিধা হবে। অবৈধ দখলটা করছে, জায়গা পাইছে,
বাস দৌড় করছে, এই জন্য ভাঙতেছে। আমার তো জিজ্ঞাসা করা নেই, কিন্তু নোটিশও দেয় নাই। একটা মানুষের বাড়ি ভাঙলে নোটিশ তো করবো। একটা মাপ দেও যে আমরা এই পর্যন্ত নিব, এই পর্যন্ত দিয়ে গেলাম, তোমরা এই পর্যন্ত থেকে সরে যাও, কিন্তু এটা তো একটা সীমানা নির্ধারণ নাই। অভিযানের তৃতীয় ধাপের শেষ দিন পর্যন্ত ভাঙা হয়েছে ১৫০০-এর বেশি অবৈধ স্থাপনা। নদী দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা বিআইডব্লিউটি-এর। নদীর পাড়ে যে কোনো ভবন নির্মাণ করার ক্ষেত্রে আপনার কমপক্ষে 500 ফিট পরিমাণ জায়গার মধ্যে যদি আপনার কোনো ভবন, স্থায়ী পাকা ভবন নির্মাণ করতে হয়, তাহলে রাজুকের অনুমোদন প্রয়োজন হয়, এবং রাজুকের অনুমোদনের পূর্ব শর্তই হলো যে বিআইডব্লিউটি এর অনাপত্তি গ্রহণ করা। এদিকে সংসদে দাঁড়িয়ে নৌ প্রতিমন্ত্রী বললেন, প্রভাবশালীরা যত দাপটি দেখাক, উচ্ছেদ অভিযান চলবেই। মাননীয় সংসদে যে কথাটি বলেছেন যে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা কোনো প্রভাবশালী, সরকারের থেকে প্রভাবশালী কেউ ব্যক্তি হতে পারে না। কাজেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছি, এখানে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ভূমিদস্যু আর দখলদারদের হাত থেকে নদীকে রক্ষা করতে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। আগামী সোমবার থেকে শুরু হওয়া চতুর্থ দফায় নদীর দুপাড়ে অবৈধভাবে দখল হওয়া হাউজিংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে সমমনা 21টি সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। তবে ভোটে এই সংগঠনগুলো একই প্যানেলে থাকবে কিনা সে বিষয়টি চূড়ান্ত হয়নি। সহাবস্থান নিশ্চিতের মতো বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানে বিশৃঙ্খলা হলে নির্বাচন বিঘ্নিত হওয়ার শঙ্কা প্রশাসনের। ডাকসু নির্বাচনকে ঘিরে এখন প্রতিনিয়ত সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার সমমনা 21টি সংগঠনকে নিয়ে নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিল ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থীর ব্যানারে একাত্মতা জানায় টিএসসি ভিত্তিক 21টি সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করার প্রত্যয় তাদের। আমরা চাই যারা আমরা ক্রিয়াশীল, যারা আমরা সৃষ্টিশীল, যারা আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই, ভবিষ্যৎ বাংলাদেশকে গড়তে চাই, তারা সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা একটি প্যানেল দিয়ে কাজ করতে চাই। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, সহ অবস্থানের বিষয়টি স্থায়ী হলেই সুফল মিলবে। বাকি দাবিগুলোর দিকেও নজর দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। অনেক ছাত্র সংগঠনের সাথে আমাদের দাবিগুলো মিল আছে। আমরা আশা করি সেই মিলগুলোকে কার্যকর রেখে উনি আমাদের দাবির ব্যাপারে আন্তরিকতা প্রকাশ করবেন। এদিকে ক্যাম্পাসে মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে 1 ঘন্টা অবস্থান করে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় নানা অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেন তারা। এমন একটা পরিবেশ তারা তৈরি করবে যে পরিবেশে আমরা যেন ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বাধ্য হই। সবার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্ত সমস্যা আছে এগুলো, এবং জাতীয় পর্যায়ে যদি কোনো গণতান্ত্রিক চিন্তা চেতনা থাকে সেটা, এই বিষয়টা তাহলে এইরকম যদি পাল্টাপাল্টি স্লোগান হয়, সেটার জন্য তো মানুষের ভিতরে একটা আশঙ্কা তৈরি হতে পারে। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11ই মার্চ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হাসান সাফায়েত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আমরা সন্ধ্যা থেকে আগুন লাগার পরে কিছুক্ষণ পরে আমরা এখানে এসে পৌঁছেছিলাম, এবং এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী হাসপাতালের, একটু জানিয়ে রাখি যে হসপিটালের যে মূল ভবন রয়েছে তার 3 তলায় 11 নম্বর এবং 12 নম্বর এই 2টি ওয়ার্ডে মূলত আগুন লেগেছিল, এবং 11 নম্বর ওয়ার্ডে ছিল শিশু ওয়ার্ড, এবং 12 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে ছিল গাইনি ওয়ার্ড। তো এই দুটো ওয়ার্ডের থেকেই মূলত আগুনের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে আশেপাশে ছড়িয়ে পড়ে। তো এখন যে পরিস্থিতি, হাসপাতালের সমস্ত রোগীকে বাইরে হাসপাতালের সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে বের করে আনা হয়েছে, এবং এখানে কিন্তু নার্সরা এবং চিকিৎসকরা কিন্তু ঘুরে ঘুরে তাদেরকে চিকিৎসার যে স্বাভাবিক কাজগুলো সেটি করছেন। এবং আমরা আরও জানতে পেরেছি যে
আইসিইউতে যেসব রোগী ছিলেন, যারা একটু গুরুতর অসুস্থ ছিলেন, তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে আশেপাশে বিভিন্ন হাসপাতাল থেকে অসংখ্য অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতালে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়ার কাজটি করছে। এছাড়া এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 6টার দিকে মূলত তারা ধারণা করছেন যে প্রচণ্ড ধোঁয়া দেখতে পান এবং শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো ধারণা করছেন যে আগুনের সূত্রপাতটি হয় এবং প্রচণ্ড ধোঁয়া দেখে কিন্তু যারা পেশেন্ট ছিলেন, রোগীর স্বজন ছিলেন, তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। তো তারপরেই কিন্তু দ্রুত সব রোগীদেরকে বাইরে বের করে আনা হয়েছে। তবে এখানকার রোগীদের স্বজনরা যারা বাইরে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখনো কোনো রোগীকে যেমন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কোনো স্বজনও ভেতরে ঢুকতে পারছে না, যেহেতু ভেতরে কেউ নেই। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে, বাইরে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে এতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 11টির মতো ইউনিট কাজ করছেন এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছেন, পানির গাড়ি, সেই গাড়ি থেকে কিন্তু পানি যাচ্ছে ভেতরে এবং ভেতরে বাইরে থেকে খুব বেশি বোঝা না গেলেও যেটা আমরা জানতে পেরেছি যে প্রথম যে ভবনটি রয়েছে মূল ফটক থেকে ঢুকে, সেই ভবনটির পেছনে কিন্তু আরো 2টা ভবন পার হয়ে শেষ দিকে গিয়ে কিন্তু যেখানে আগুন লেগেছে সেই ভবনটি। তো সেখানে আমাদের পক্ষে যেহেতু যাওয়া সম্ভব হচ্ছে না এবং ভেতরে যেহেতু আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা কিন্তু কাজ করছেন, তো আমরা সেখানে যাওয়ার সুযোগ পাইনি। তো যে কারণে ভেতরে যে কি অবস্থা আছে সর্বশেষ আমরা জানতে পারিনি। তবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভয় পাওয়ার মতো বা উদ্বিগ্ন হওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আমরা বাইরে থেকে কিন্তু বেশ ধোঁয়ার আঁচ পাচ্ছি, কিছুটা ধোঁয়া পাচ্ছি এবং পরিপূর্ণভাবে কিন্তু স্বাভাবিক হতে একটু সময় লাগবে, যেহেতু হাসপাতালের সমস্ত রোগীদেরকেই বাইরে বের করে আনা হয়েছে। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছ থেকে আমরা সেভাবে কথা বলার সুযোগ পাইনি। শুরুতে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তিনি এখানে ছিলেন। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তিনি যখনই খবরটি শুনতে পান তখনই কিন্তু চলে আসেন দ্রুত ছুটে এবং তারপরেই কিন্তু মূলত পরিপূর্ণভাবে তার নেতৃত্বে কাজটি চলছে। তো আমরা একটু এখানে যারা স্বজন আছেন এবং রোগী আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চেষ্টা করেছিলাম। বেশিরভাগই তারা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, যেহেতু একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, ডিফিকাল্টিসের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। তো তারপরে আমরা জানার চেষ্টা করছি যে সর্বশেষ তাদের কোনো সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে কিনা ভেতরে, এটা আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে আমরা এখনো পাইনি। তো সবকিছু মিলিয়ে এখানে যারা নার্স ছিলেন, বিশেষ করে যারা নার্সের কাজ করেন, তারা আমাদেরকে মোটামুটি কিছু তথ্য জানিয়েছেন যে ভেতরে কোনো হতাহত ওই সময়ে পায়নি। এখন যেহেতু বাইরে রোগীরা রয়েছেন এবং বাইরে রোগীরা থাকার কারণে কিন্তু নার্স এবং ডাক্তাররা সবাই বাইরেই কাজ করছেন এবং হাসপাতালের সামনে গেটের দুই পাশে 2টা মাঠ রয়েছে এবং মাঠে কিন্তু সব রোগীরা রয়েছে। তো এই ছিল মূলত আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আগুন লাগা সর্বশেষ। মামুন।